শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 3 সরলরেখা অনুশীলনী 3C এর এখানে দেখো 1 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। এখানে 1 নাম্বার গ্রুপে 1 থেকে 8 এখানে 8টি অঙ্ক রয়েছে। তবে এই অঙ্কগুলো কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত, তাই এই অঙ্কগুলো করার আগে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেগুলো আমাদের জানা দরকার। তাই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি সেই বিষয়ে একটু আলোচনা করি। তোমরা এখানে দেখো যে এখানে আমি একটা এবিসি ত্রিভুজ দিয়ে রাখছি। আমি সরাসরি সূত্রটা লিখে দিব, এই প্রমাণটা তোমাদের প্রমাণ করে দেখাবো না, কারণ এগুলো তোমাদের আসে না, পরীক্ষা লাগে না পরীক্ষার ক্ষেত্রে। যেমন এখানে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দু x2, y2, সি বিন্দু হচ্ছে x3, y3। এখন এই বিন্দু 3টা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 2টা নিয়মে করতে পারি। তোমরা একটা যেমন নবম দশম শ্রেণীতে এগুলো আবার জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল, মনে করো এখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি, এই ত্রিভুজ এটার ক্ষেত্রফল আমরা কি জানি যে হাফ। তারপর এখানে মডুলাস দিতে হয়। এইখানে যে 3টা বিন্দু রয়েছে, প্রথম বিন্দু কি x1, y1, এই যে x1, y1, দ্বিতীয় বিন্দু হচ্ছে তোমাদের এই যে x2, y2, তৃতীয় বিন্দু তোমাদের x3, এই যে y3। আবার এখানে দেখো আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে দেখো এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আবার কিন্তু এ বিন্দুতে চলে আসতে হবে। মানে যে বিন্দু থেকে শুরু হবে ঘুরে আবার ওখানে চলে আসতে হবে, তখনই একটা কিন্তু ক্ষেত্রফল সম্পূর্ণ হবে। তার জন্য এখানে যেটা বিষয় যে এখানে যেহেতু 3টা বিন্দু, তাহলে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, আবার এখানে এই প্রথম বিন্দুটা দিতে হবে। তার মানে এই বিন্দু থেকে ঘুরে এ বি সি আবার এই বিন্দুতে আসবে, তাহলে এখানে x1, y1। তখন আমাদের যেটা বিষয় এটাকে এখন আমাদের বিস্তার করতে হবে। বিস্তারের যেটা নিয়ম, এখানে হাফ, এই যে আমাদের এই কোণায় আগে গুণ করতে হবে, এই যে এই কোণায় গুণটা আমাদের আগে করতে হবে। যেমন এখানে x1 এর সাথে তোমাদের y2, তাহলে এখানে গুণ হবে এই যে x1 তোমার y2 প্লাস আবার x2 y3, এই যে x2 y3 আবার x3 y1 প্লাস এইখানে কি x3 এই y1, এটা গুণ হলো। তারপর কি হবে, তারপর কিন্তু মাইনাস, তারপর আবার এই কোণায় গুণ। আমি যদি এখানে ব্র্যাকেট দিই তাহলে ভিতরে আবার প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে এই যে x2 এর সাথে y1 গুণ, এই x2 এর সাথে y1, x2 এর সাথে কি হবে এই যে y1, তারপর প্লাস, যেহেতু আমি এখানে ব্র্যাকেট দিলাম এখানে প্লাস দিতে হবে, নাহলে কিন্তু মাইনাস দিতে হইতো। আবার x3 এর সাথে y2, এই যে তোমাদের x3 এর সাথে এখানে y2, তারপর প্লাস এই যে x1 এর সাথে y3, এই যে x1 এর সাথে তোমাদের y3 গুণ হলো, এখানে মডুলাস দিতে হবে। এখন হিসাব করে আসলে ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হতে পারে না, কিন্তু এখানে xy এগুলোর মান কি হবে আমরা তো জানি না। যদি এগুলো ঋণাত্মক আসে মডুলাসের কারণে সেটা ধনাত্মক হয়ে যাবে। তো এইভাবে বিস্তার করে আমরা কিন্তু এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। এটা আমরা আরেকটা নিয়মে কিন্তু এটা করতে পারি, যেটা নির্ণায়কের আকারের মতো নিয়ম। তো অথবা এখানে ক্ষেত্রফল সূত্রটা কি, এই যে ত্রিভুজ এ বি সি দিলাম, ত্রিভুজ এ বি সি মানে এই বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমাদের নির্ণায়কের মতো। এইটা কি করতে হবে তোমাদের, এখানে প্রথম বিন্দু যে x1 y1, তাহলে এইখানে তোমাদের এই যে x1 এই যে y1, আর এখানে তোমাদের x2 এই যে y2, এইখানে x3 এই যে y3 দিলাম। তাহলে এইখানে 3টা বিন্দুরা ভুজ, এখানে 3টা বিন্দুরা কোটি, আর এইখানে আমাদের দিতে হবে এই যে 1 1 1, এই 3টা 1 দিলাম। এখন এটা আমাদের বিস্তার করতে হবে, বিস্তার। তো নির্ণায়কের মতোই এটা আমাদের বিস্তার করতে হয়। বিস্তার আশা করি তোমরা তো এগুলো পারো, তারপরে তোমাদের স্মরণ করায় দিচ্ছি, কারণ ম্যাট্রিক্স নির্ণায়ক তো তোমরা নিশ্চয় করেছো। তো এইখানে যখন আমরা x1টা কমন নিব, যখন x1 কমন নিব আমাদের এই সারি আর এই কলাম বাদ দিতে হবে। আমরা যদি x1 কমন নিই তাহলে ওই সারি ওই কলাম বাদ। তাহলে এখানে যে 4টা ভুক্তি তোমরা দেখতে পাচ্ছ, এই যে y2 1 এর সাথে গুণ হবে, এই যে y2 মাইনাস এটার সাথে গুণ হলে তোমাদের হচ্ছে এই যে y3, তারপর সূত্রে কিন্তু মাইনাস। তারপর দ্বিতীয়টা কি আছে y1, এইখানে সূত্রে কিন্তু মাইনাস, এই যে y1 আমরা কমন নিলাম, তাহলে ওই সারি ওই কলাম বাদ যাবে। তাহলে ওই সারি ওই কলাম বাদ, এখানে যে 4টা ভুক্তি দেখতে পাচ্ছ x2 এর সাথে 1 গুণ হবে,
এই যে x2 এর সাথে গুণ হবে 1 মানে x2, আবার 1 এর সাথে গুণ হবে x3, 1 এর সাথে গুণ হবে এই যে x3। তারপর এখানে দেখো এখানে কি আছে 1, তারপর আমরা কিন্তু এই 1 কমন নিব। তাহলে 1টা যদি কমন নিয়ে এই সারি এই কলাম বাদ যাবে। এখানে যে চারটা ভুক্তি দেখা যাচ্ছে x2 এর সাথে y3 গুণ হবে, এইখানে হবে তোমাদের x2 এই যে y3 মাইনাস y2 এর সাথে x3, এই যে y2 এর সাথে তোমাদের হচ্ছে x3 এই যে গুণ হবে। তারপর মডুলাস দিলে এখানে হিসাব করে যেটা আসবে এটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে এই দুই নিয়মে আমরা কোন একটা ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল আমরা বের করতে পারি। এখানে তোমরা দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল, যেমন ত্রিভুজ এবিসি ইকুয়াল হচ্ছে হাফ x1 y1 x2 y2 x3 y3, এখানে x1 y1। তো এই যে এটা এখানে এতকে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের নিশ্চয়ক বা পৃথক বলে। অনেক সময় এমসিকিউতে তোমাদের আসে ত্রিভুজের ক্ষেত্রফলের নিশ্চয়ক বা পৃথক নিচের কোনটি। তাহলে এই যে x1 y1 x2 y2 x3 y3 x1 y1 এটাকেই তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের নিশ্চয়ক বা পৃথক বলা হয়। এখন একে আবার ডেল্টা এবিসি দিয়ে আবার সূচিত করা হয়ে থাকে। তাহলে এখানে যে এটা আছে এটাকে ত্রিভুজের ক্ষেত্রফলের নিশ্চয়ক বা পৃথক বলা হয়। তোমরা যদি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী চতুর্থ অধ্যায় করে থাকো তাহলে ওইখানে নিশ্চয়ক বিষয়টা আছে, নিশ্চয়ক বা পৃথক। তো এটাকে নিশ্চয়ক বা পৃথক কেন বলা হয়? কারণ এইটার মান ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হলে এখানে একটা বিষয় আছে। তো এখন এখানে দেখো যে এখানে যদি ডেল্টা মানে নিশ্চয়ক হচ্ছে 0-র চেয়ে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয়, তবে ত্রিভুজের বিন্দুগুলি ঘড়ির কাঁটার এই যে ত্রিভুজের যে বিন্দু, যেমন এখানে এ বি সি তিনটা বিন্দু আছে, এগুলা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে অবস্থিত। মনে করো এইখানে যে আমরা বিন্দুগুলো বসাইলাম, দেখুন যে তোমরা দেখো এখানে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এই দিক থেকে কিন্তু এটা এই পাশে ঘুরতেছে। তার মানে কি ঘড়ির কাঁটা যে দিকে ঘুরে তার কিন্তু বিপরীত ক্রমে এই বিন্দুগুলো অবস্থিত। যদি এই বিন্দুগুলো বিপরীত ক্রমে অবস্থিত হয়, ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে, তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা ধনাত্মক হয়। এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের যে নিশ্চয়ক বা পৃথক সেটা 0-র চেয়ে বড় হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের পৃথক বা নিশ্চয়ক যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো যে এই বিন্দুগুলি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে অবস্থিত। আবার যদি তোমাদের এমনও হইতে পারে, যদি তোমাদের এই যে পৃথকটা বা নিশ্চয়কটা আমাদের 0-র চেয়ে ছোট হয়, মানে এটা ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মক যদি হয় তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো ঘড়ির কাঁটার দিকে আর কি, ঘড়ির কাঁটার দিকে অবস্থিত। তো এইখানে ঘড়ির কাঁটার দিকে অবস্থিত। যদি এইখানে নিশ্চয়কটা 0-র চেয়ে বড় হয় তাহলে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে বিন্দুগুলো যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাই ত্রিভুজের ক্ষেত্রফল ধনাত্মক আসবে। আর যদি ঘড়ির কাঁটার দিকে বসাই, যেমন আমরা এখানে যে x1 y1 মানে এ থেকে বি তে গেলাম, তাহলে এ থেকে সি, সি থেকে আবার বি, বি থেকে এ, যদি এই ক্রমে আমরা বিন্দুগুলো বসাই যে x1 y1 আর তারপর x3 y3 তারপর x2 y2 আবার x1 y1, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের ঋণাত্মক আসবে। এখন যদি এমন হয়, মনে করো এখানে নিশ্চয়কটা এমন হলো ডেল্টা যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের নিশ্চয়ক যদি শূন্য হয়, তাহলে ত্রিভুজের যে বিন্দুগুলো, তাহলে বিন্দুগুলো এখানে কি হবে, ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে কোনোই না, একই সলেখায় অবস্থিত। এক্ষেত্রে একই সলেখায় অবস্থান করবে। তাহলে একটা ত্রিভুজের তিনটা বিন্দু যদি একটি সলেখায় অবস্থান করে, তাহলে একই সলেখায় অবস্থান করলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের হচ্ছে 0। এক্ষেত্রে নিশ্চয়ক বা পৃথকটা কি হবে, 0 হয়ে যাবে। তোমরা এখন দেখো এইখানে তিনটি বিন্দু যদি একই সলেখায় অবস্থান করে বা সমরেখ হয়, মানে এইখানে তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দু যদি একই সলেখায় অবস্থান করে বা সমরেখ হয়, তাহলে এই তিনটি বিন্দু দ্বারা কখনো ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে তিনটা বিন্দু যদি একই সলেখায় অবস্থান করে তাহলে আমরা কি লিখবো, এখানে হাফটা দেওয়ার দরকার নেই, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এখানে আমরা সরাসরি বিন্দু তিনটি সমরেখ হলে যে x1 y1 তোমাদের হচ্ছে এই যে x2 y2 আবার এখানে x3 y3 আবার x1 y1 ইকুয়াল আমরা এটা 0 লিখবো, অথবা আমরা নির্ণায়কের আকারে যে ক্ষেত্রফলটা লিখি ওইটা ইকুয়াল আমরা 0 লিখবো। তার মানে তিনটা বিন্দু যদি একই সলেখায় অবস্থান করে তাহলে এখানে x1 y1 তোমাদের এই যে x2 y2
আর এইখানে x3 এই যে y3, এই যে 1 1 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে একটি ত্রিভুজের তিনটা বিন্দু যদি একই সরেখা অবস্থান করে তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে 0। তার মানে ওই তিনটি বিন্দু দ্বারা কখনো আমরা ত্রিভুজ গঠন করতে পারবো না। কারণ এখানে দেখো এই একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। আমরা ত্রিভুজের কি শর্ত জানি? মনে করো বি বিন্দুটা এইখানে না হয়ে যদি এইখানে হইতো, এইখানে না হয়ে যদি এইখানে হইতো, তাহলে দেখো এ বির সাথে বিসি যোগ করলে এসির চেয়ে কিন্তু বৃহত্তম হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এ বি, আমাদের ত্রিভুজের শর্ত আছে যে তিনটি বিন্দু বা তিনটি রেখা দ্বারা তখনই ত্রিভুজ গঠন করা যাবে যখন ক্ষুদ্রতম যে দুইটা বাহু আছে, বাহু দুইটার যোগফল বৃহত্তম যে বাহু তৃতীয় বাহু অপেক্ষা যদি বৃহত্তর হয়। তাহলে এখানে যে তিনটা বিন্দু আছে এ বি সি, তাহলে এ বি বি সি, এখানে এ বি বি সি আর যোগফল যদি এসির চেয়ে বৃহত্তম হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। কিন্তু একই সরেখায় অবস্থান করলে দেখো, যদি একই সরেখায় বিন্দু তিনটা অবস্থান করে তাহলে তো দেখো এ বি প্লাস এই যে বিসি ইকুয়াল কিন্তু হয়ে যাবে এসি। তাহলে এ বি প্লাস বিসি ইকুয়াল যদি এসি হয় তাহলে এটা ত্রিভুজ গঠন করা যাবে না। এই ক্ষেত্রে কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল আমাদের 0 লিখতে হবে। আমরা এখন দেখব যে একটা ত্রিভুজে এখানে তিনটা বিন্দু যদি এখানে একই সরেখা অবস্থান করে, এখানে তোমরা দেখো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এখন তিনটা বিন্দু একই সরেখা অবস্থিত। এটা আমরা কিভাবে প্রমাণ করব? এখানে তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত এখানে হচ্ছে, মনে করো এখানে এ বিন্দু x1 y1, বি বিন্দু হচ্ছে x2 y2, সি বিন্দু হচ্ছে x3 y3। এখন তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এখানে তিনটা বিন্দু সমরেখ কি হবে? এ আর বি বিন্দুর মধ্যে যদি আমরা দূরত্ব বের করি এবং বি আর সির মধ্যে যদি দূরত্ব বের করি, আমরা দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, বি আর সির মধ্যে দূরত্ব বের করব, আবার এ আর সির মধ্যে দূরত্ব বের করব। যদি এ বি প্লাস বিসি ইকুয়াল এসি হয় তাহলে আমরা বলতে পারবো যে বিন্দু তিনটি একই সরেখায় অবস্থিত। তাহলে বিন্দু তিনটা যদি একই সরেখায় অবস্থান করে এটা আমরা প্রমাণ করতে পারবো। আরেকটা হচ্ছে যে এখানে তিনটা বিন্দু যদি একই সরেখায় অবস্থান করে তাহলে এখানে ত্রিভুজ এখানে এ বি সি এর ক্ষেত্রফল, মানে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল 0। এখন অথবা আরেকটা যে নিয়ম হচ্ছে যে তিনটা বিন্দু যদি একই সরেখায় অবস্থান করে তাহলে তিনটা বিন্দু একই সরেখায় অবস্থান করলে কি হবে? এখানে মনে করো এ বি রেখার ঢাল আর এখানে এসি রেখার ঢাল বা বিসি রেখার ঢাল এই ক্ষেত্রে কিন্তু একই হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে যে এ বি রেখার ঢাল, এ আর বি দুইটা বিন্দুর রেখার ঢাল এবং তোমাদের হচ্ছে এসি রেখার ঢাল এখানে সমান হবে। এখানে আমরা তাহলে কি বলতে পারি যে তোমাদের যে তিনটা বিন্দু সমরেখা আমরা এই তিন ভাবে প্রমাণ করতে পারি। যে কোনো একটা নিয়ম করলেই হবে, আমাদের যে ক্ষেত্রফল দিয়ে প্রমাণ করতে হবে তা না, এখানে দূরত্ব দিয়েও করতে পারবো। এ আর বি বিন্দু দূরত্ব বের করব, বি আর সি বিন্দু দূরত্ব বের করব, এ আর সি বিন্দু দূরত্ব বের করব। তাহলে এ বি প্লাস বিসি ইকুয়াল যদি এসি হয় তাহলে এখানে বিন্দু তিনটি একই সরেখায় অবস্থিত। অথবা এখানে কিছুক্ষণ আগে যে আমরা ক্ষেত্রফলের সূত্র জানলাম সেখান থেকে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে বিন্দু তিনটি একই সরেখায় অবস্থিত। আবার আমরা করতে পারি এখানে এবিসি তিনটা বিন্দু দেওয়া আছে, এবি রেখার ঢাল বের করব, আবার এসি রেখার ঢাল বের করব। তখন এখানে এবি রেখার ঢাল আবার এসি রেখার ঢাল যদি সমান হয় তাহলে বলতে পারবো যে বিন্দু তিনটি একই সরেখায় অবস্থিত। তাহলে এখানে তিনটি বিন্দু সমরেখ বা একই সরেখায় অবস্থান করার এই তিনটি হচ্ছে শর্ত। তোমরা এখানে ঢালের বিষয়টা জানো, এখানে ঢাল নবম দশম শ্রেণীতে ছিল, কিন্তু এইখানে তোমাদের সরলরেখায় এখন আমি ঢাল করাইনি, এটা হচ্ছে 3.5 অর্থাৎ 3E তে রয়েছে। তাহলে এখানে ঢালের বিষয়টা এখন দুইটা বিন্দুর ঢাল এরকম করে বের করে, যেমন দেখো যে এ বি রেখার ঢাল, খুব সহজ এটা নিয়ম। ঢাল আমরা কেমন করে বের করতে পারি, এটা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর। এ বি রেখার ঢাল মনে করো এর বিন্দুর কোটি হচ্ছে y1 আর বি বিন্দুর কোটি হচ্ছে y2, তাহলে কোটি দ্বয়ের অন্তর আর হরে হবে ভুজ দ্বয়ের অন্তর x1 মাইনাস x2। আমরা যদি y1 থেকে y2 বিয়োগ করি তাহলে কিন্তু x1 থেকে x2 বিয়োগ করতে হবে। আবার যদি আমরা কি করি এইখানে y2 থেকে y1 বিয়োগ করি তাহলে কিন্তু x2 থেকে x1 বিয়োগ করতে হবে। তাহলে এখানে দুইটা বিন্দু সংযোগ রেখার ঢাল কি? কোটি দ্বয়ের অন্তর। তাহলে কোটি দ্বয়ের
এই যে অন্তর হবে লবে, তাহলে কোটিদ্বয়ের অন্তর লবে, আর এইখানে তোমাদের এই যে ভুজদ্বয়ের অন্তর হবে হরে। তাহলে কোটিদ্বয়ের অন্তর ও ভুজদ্বয়ের অন্তরই হচ্ছে কিন্তু দুইটা বিন্দুর সংযোগ রেখা ঢাল। অনুরূপভাবে আমরা এ আর সি বিন্দুর ঢাল বের করতে পারবো। তাহলে এরকম করে আমরা তিনটা বিন্দু যদি দেওয়া থাকে আর প্রশ্নে যদি বলে যে দেখা যে এই ক্ষেত্রে রেখা তিনটি একই সরলরেখায় অবস্থিত, তাহলে আমরা সেটা ঢাল দিয়েও কিন্তু প্রমাণ করতে পারবো, ক্ষেত্রফল দিয়েও করতে পারবো। ক্ষেত্রফল আমাদের শূন্য হলে আমরা বলতে পারবো যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, অথবা আমরা দূরত্ব দিয়ে এইভাবে আমরা প্রমাণ করতে পারি। আমরা এখন দেখি যে এখানে বিন্দু, মনে করে একটা সরলরেখার তিনটা বিন্দু আছে, তো এখানে তিনটা বিন্দুর সমরেখ কখন হবে আমরা বিন্দুগুলো দেখেই কেমন করে বুঝতে পারবো। মনে করো এই একটা বিন্দু, এইটা মনে করো তোমাদের হচ্ছে এই যে 2, তোমাদের হচ্ছে 3। আবার এখানে বি একটা বিন্দু, এটা তোমার হচ্ছে এই যে 7,3। আবার এখানে সি একটা বিন্দু, এইখানে মনে করো এই যে 10,3। এখানে দেখো যেটা এক্স এর মান, এইখান থেকে তোমাদের এক্স এর মান এখানে 2, এখানে এক্স এর মান 7, আর এখানে এক্স এর মান 10, কিন্তু ওয়াই এর মান এখান থেকে এই যে এক্স অক্ষ থেকে এইটার কিন্তু দূরত্ব হচ্ছে তোমাদের হচ্ছে 3। তাহলে এখানে তিনটা বিন্দুর কিন্তু কোটি একই। তাহলে কোনো একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কোনো একটা যদি রেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে, এই যে রেখাটা এবিসি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এখানে এবি রেখা এক্স অক্ষের সমান্তরাল হবে। এখানে কখন সমান্তরাল হবে আমরা যদি দেখি কোটিগুলো একই, মানে দুইটা বা তিনটা বিন্দুর কোটি যদি একই হয়, কোটি যদি একই হয় তাহলে সেই দুইটা বিন্দু বা তিনটা বিন্দুর সংযোগ সরলরেখা হবে এক্স অক্ষের সমান্তরাল। আবার যদি মনে করো এরকম করে দেখো, এখানে তোমাদের এক্স এর মান হচ্ছে মনে করো -4, আর ওয়াই এর মান এখানে দেখো মনে করো এখানে আমি একটা এ বিন্দু দিলাম, তো এক্স এর মান হচ্ছে -4, ওয়াই এর মান হচ্ছে 3। আবার এইখানে দেখো এক্স এর মান দিলাম তোমার হচ্ছে -4, আর ওয়াই এর মান দিলাম হচ্ছে -3। তাহলে এখানে ভুজ কিন্তু একই, দুইটা বিন্দুর যদি ভুজ একই হয় তাহলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। আবার এখানে তোমাদের কোটি যদি একই হয় সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এখানে দেখো এখানে যেটা বোঝা যাচ্ছে এই যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু যে আছে এই রেখাটা হচ্ছে তোমাদের এক্স অক্ষের সমান্তরাল। এখানে প্রত্যেকটা বিন্দুর যদি এখানে দুইটা বিন্দুর ক্ষেত্রে যদি হয় তাহলে দুইটার কোটি একই হবে। এখানে তিনটা বিন্দু আছে, তিনটার কোটি একই, তার মানে এখানে y = y2 হলে এবি রেখা হবে কি এক্স অক্ষের সমান্তরাল। এই ক্ষেত্রে তিনটা বিন্দুর ক্ষেত্রে তিনটার কোটি একই, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে কোটি একই। আবার এখানে তোমাদের হচ্ছে যদি মনে করো যে x1 = x2 হলে এই ক্ষেত্রে তোমাদের আবার এই যে এবি রেখা, এই ক্ষেত্রে এবি রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। যদি ভুজগুলো একই হয়, দুইটা বিন্দুর ভুজ যদি একই হয় সেটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আর এই ক্ষেত্রে যেটা শর্ত হচ্ছে যদি তিনটা বিন্দু থাকে, তাহলে তিনটা বিন্দু থাকলে তিনটার ভুজে তোমাদের একই হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে এমসিকিউর ক্ষেত্রে যদি আসে কোন তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, তাহলে কোন তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, এক্ষেত্রে তোমাদের যেটা বিষয় অঙ্কগুলো করার কোনো দরকার নাই, তোমরা শুধু ওখানে এমসিকিউতে অপশনে দেখবে যদি এখানে তোমাদের যে কোনো তিনটা বিন্দুর ক্ষেত্রে কোটি তিনটা একই বা ভুজ তিনটা একই হয়, তাহলে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে শূন্য, কারণ এই ক্ষেত্রে এই বিন্দুগুলো হবে সমরেখ, মানে একই রেখায় অবস্থান করবে। এখানে তোমরা দেখো যে এবি একটা রেখা, তো এবি রেখার এখানে যেটা বিষয় যে এবি রেখার এই সি এবং ডি বিন্দু দুইটা একই পাশে অবস্থিত নাকি বিপরীত পাশে অবস্থিত। এখানে এবি হচ্ছে একটা রেখা, এবি রেখার এখন সিডি বিন্দু দুইটা একই পাশে অবস্থিত, কিন্তু এখানে যেটা হচ্ছে একই পাশে, যদি বিন্দু দুইটা একই পাশে অবস্থান করে দেখো, মনে করো এ সি আর বি বিন্দু মিলে আমরা একটা ত্রিভুজ গঠন করলাম। এই যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এখানে তিনটা বিন্দু মিলে একটা আমরা ত্রিভুজ গঠন করলাম। এই ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের যে পৃথক বা নিচক ডেল্টা, এই যে এ বি সি ডেল্টা এ বি সি, তার সাথে দেখো আবার এখানে এই যে আমরা হচ্ছে এই যে তোমাদের এ বি ডি
আর এ, এই তিনটা বিন্দু মিলে আবার একটা ত্রিভুজ গঠন করলাম। এই ক্ষেত্রে তোমাদের নিশ্চয় হচ্ছে ডেল্টা এই যে এ বি ডি। এক্ষেত্রে দুইটার গুণফল যদি জিরোর চেয়ে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে এখানে কি হবে, আমরা এ বি সি এই তিনটা বিন্দু মিলে গঠিত নিশ্চয়ক তো তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, ত্রিভুজের যে ক্ষেত্রফল রয়েছে সামনের হাফটা বাদ দিলেই কিন্তু ওটা পৃথক বা নিশ্চয়ক বলা হয়। তাহলে এখানে এই যে এ বি সি এই ত্রিভুজের পৃথক বা নিশ্চয়ক ইন্টু হচ্ছে এ বি ডি এই ত্রিভুজের পৃথক বা নিশ্চয়ক, গুণফলটা যদি জিরোর চেয়ে বড় হয় তার মানে এই ক্ষেত্রে বিন্দু দুটি একই পাশে অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এটা একই পাশে অবস্থিত। তাহলে পৃথক বা নিশ্চয়ক দুইটার গুণফল যদি ধনাত্মক হয় তাহলে এটা আমরা বলতে পারবো একই পাশে অবস্থিত। এখন যদি আবার এটা ঋণাত্মক হয়, মনে করো এখানে এ বি দুইটা বিন্দুর এই যে সংযোগ রেখার মধ্যে সি আর ডি দুইটা বিন্দু, এখন সি আর ডি দুইটা বিন্দু আমরা এই যে এইভাবে নিলাম, এদিক নিলাম আমরা সি বিন্দুটা আর এটা আমরা নিলাম ডি বিন্দুটা। তাহলে মনে করো এই যে এ বি বি সি সি এ, তাহলে এইখানে এই তিনটা বিন্দু মিলে এ বি সি এ, তাহলে ডেল্টা এ বি সি মানে এ বি সি এই তিনটা বিন্দু মিলে গঠিত ত্রিভুজের নিশ্চয়ক। আবার এখানে এ বি ডি আবার এ বি ডি এই তিনটা বিন্দু মিলে আবার আমরা একটা নিশ্চয়ক গঠন করলাম। তো এক্ষেত্রে যদি গুণফলটা তোমাদের জিরোর চেয়ে ছোট হয় মানে ঋণাত্মক হয়, সেক্ষেত্রে বলতে পারবো যে এখানে বিন্দু দুইটা তোমার এবি রেখার বিপরীত পাশে অবস্থিত। অনেক ক্ষেত্রে সৃজনশীল এইভাবে কঠিন ভাবে আসতে পারে, তোমরা এইগুলো অনেকেই জানো না বা এগুলো খেয়াল করো না, কারণ এইগুলো হচ্ছে একটু বুঝার আছে। তাহলে এইখানে দেখো যে এবি একটা সংযোগ রেখার, এইখানে কিন্তু তোমাদের শুধু বিন্দু দেওয়া থাকবে। তাহলে এইখানে তোমাদের বিন্দু দেওয়া থাকবে। এখন বলবে সি আর ডি বিন্দু দুইটা এবি রেখার একই পাশে অবস্থিত নাকি বিপরীত পাশে। এইভাবে আমাদের যদি প্রমাণগুলো করতে পারি তাহলে আমরা কিন্তু এগুলো বলে দিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনী 3C এর 1 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো লক্ষ্য করি। তোমরা দেখো এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখানে প্রয়োগ আছে তোমাদের। এখানে মোট 8টি অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো এখন আমরা করব। তোমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 1 নাম্বার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলছে তোমরা একটু প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। এখানে বলছে দেখাও যে 3,5 এবং 3,8 এবং মূল বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে তার সাথে একটা মূল বিন্দু, এই তিনটা বিন্দুই হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাই এখন তারপর আবার ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে বলছে। এখন আমরা যদি চিত্রটা দেখি, চিত্র আসলে লাগে না, এগুলো চিত্র পরীক্ষা তোমাদের দিতে হবে না, একটু বোঝার জন্য তোমাদের আমি দিলাম। যে এইখানে দেখো এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু তো জানি 0,0, এখন একটা বিন্দু হচ্ছে 3,5 আর একটা কিন্তু 3,8। তাহলে 3,5 এইটা দিলাম, মনে করো আমি এ বিন্দু ধরলাম, এটা হচ্ছে প্রথম বিন্দুটা এ বিন্দু এই যে 3,5, আর এইটা বি বিন্দু হচ্ছে তোমাদের এই যে 3,8। তাহলে এটা 3,5 এটা হচ্ছে 3,8 আর দুইটা বিন্দু, আর এটা হচ্ছে মূল বিন্দু। এখন এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের যে শীর্ষবিন্দু আমাদের সেটা প্রমাণ করতে হবে। আমরা যেটা জানি এখানে যেটা এইখানে এই যে ও এ ও বি আর এ বি আমরা বের করব। এখানে ও এ যদি বের করি, দেখো ও এ তাহলে এখানে কি হবে তোমাদের ও আর এ বিন্দুর দূরত্ব যদি আমরা বের করি 3 - 0 হোল স্কয়ার, এখানে 5 - 0 হোল স্কয়ার, এটা আমরা হিসাব করে কি পাবো, এখানে 34, তাহলে হয়ে যায় 25 আর 9 যোগ করে 34। এখন যদি এখানে বের করি ও বি বের করলে কি হবে, দেখো ও বি 3 - 0 8 - 0, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কেমন করে বের করতে হয় তোমরা এটা জানো, খুব সহজ। এখানে ভুজদ্বয়ের অন্তর তারপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তারপর স্কয়ার, 8 8 64 আর 9 যোগ করে তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের এই যে 73 হয়ে গেল। এখন আমরা ও এ বের করলাম, ও বি বের করলাম, এখন আমরা এ বি বের করব। এখন এ বি বের করব, এ বি এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব বের করব এ বি। তাহলে এখানে 3 মাইনাস এই যে 3 হোল স্কয়ার, আর এখানে 5 এখানে 5 - 8 হোল স্কয়ার ইকুয়াল, এখানে এ বি যদি বের করি তাহলে এখানে দেখো এটা 0 আর এখানে তোমাদের কত হচ্ছে
এখানে তোমাদের হচ্ছে এই 8 থেকে 5 বাদ দিলে এখানে কত তোমাদের 3, তার উপর স্কয়ার 9, 9 এর রুট করলে আবার 3 হয়ে যায়। আবার আমরা এটা কিন্তু সরাসরি এমনিও বলতে পারি, এখানে দুইটা বিন্দুর ক্ষেত্রে ভুজগুলো যদি একই হয়, এক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কোটি দ্বয়ের অন্তর, এখানে 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 3। এগুলো সরাসরি আমরা বলতে পারি। এখন দেখো এখানে যে আমরা তিনটা দূরত্ব পাইলাম, এখন এই তিনটা দূরত্বের মধ্যে ওবিটা সবচেয়ে বড়, এই ওবিটা সবচেয়ে বড়, আমরা ক্ষুদ্র দুইটা যোগ করব। ক্ষুদ্র দুইটা যোগফল যদি বড়টার চেয়ে বড় হয় তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। তাহলে এইখানে নিচে লিখবে, আমি পাশে এইখানে দিলাম। তো এইখানে যেটা বিষয় ক্ষুদ্র দুইটা যোগফল, এখানে তিনটা বাহুর মধ্যে ক্ষুদ্র এই যে ও এর সাথে আমরা এই যে এ বি যোগ করব, ও এর সাথে এ বি, এটার সাথে যদি এটা যোগ করি তোমরা ক্যালকুলেটর চাপে দেখবে এই দুইটার যোগফল এই যে রুট 73 এর চেয়ে কিন্তু বড়। তার মানে এই দুইটার যোগফল এটা রুট তোমাদের কত 34, তার সাথে 3 যোগ এই দুইটার যোগফল তোমাদের এই যে রুট 73 এর চেয়ে বড়। অর্থাৎ কি এটা তোমাদের এটা তো তোমাদের হচ্ছে ওবি। তা অতএব আমরা বলতে পারি যে এখানে ওএ প্লাস এই যে এবি, ওএ প্লাস এবি গ্রেটার দেন হচ্ছে এই যে ওবি। তাহলে ওএ প্লাস এবি গ্রেটার দেন হচ্ছে ওবি, তার মানে এই বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব, মানে এই বিন্দু তিনটি হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। তোমরা এই ভাষাটা একটু লিখে দিবে। তো এইখানে অতএব এই বিন্দু তিনটি হচ্ছে ত্রিভুজের কি শীর্ষবিন্দু, প্রশ্নটা যেটা বলছে ওইটা তোমরা একটু লিখে দিবে। তারপর আমাদের কি বের করতে বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল। খুব সহজ, খুব সহজে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এখন কি এখানে তোমাদের ত্রিভুজ, এই যে ত্রিভুজ ও এ বি, তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল শুরুতে আমরা এখানে কি দিব, হাফ দিব। ও বিন্দু এই যে মূল বিন্দু, এ হচ্ছে 3, 5, বি হচ্ছে তোমাদের 3, 8, আবার এখানে আমাদের মূল বিন্দু দিতে হবে। এখন এটাকে যদি আমরা বিস্তার করি দেখো কি আসবে, আমাদের এই কোণায় তো আগে এই যে এইগুলো গুণ করতে হবে। তাহলে এই কোণায় যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 0, 5 গুণ করে 0, 3 আর 8, এইটা 0, 3 8 কত এই যে 24, 3 আর 0 গুণ করে কি এই যে 0 হয়ে গেল, তারপর মাইনাস এই যে মাইনাস, তারপর এই কোণায় গুণ 3 আর 0, 3 আর 0 গুণ করে 0, 3 আর 5 গুণ করে 3, 5 এই যে 15, আবার 0 আর 8 গুণ করে হচ্ছে এই যে 0 হলো। তাহলে এখানে কি হচ্ছে যে এখানে তোমাদের ওই যে 24 থেকে যদি 15 বিয়োগ দিই তাহলে এখানে হাফ, আমরা 24 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে কত হয়, এটা 9 হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে তোমাদের এটা তোমার এই যে 24 মাইনাস 15 মানে এখানে 9 হলো। তার মানে ক্ষেত্রফল কি তোমাদের এই যে 9/2, 9/2 কে এটা এরকম করতে পারি 4 2 8, এইখানে 1/2 তাহলে হবে এই যে বর্গ একক। তো এই যে বর্গ একক, তো এইটা ক্ষেত্রফল হয়ে গেল। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 1 নাম্বার এই অঙ্কটা বুঝতে পারছো। 2 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে তোমাদের এই যে 2 নাম্বার অঙ্কটা এখানে কি আছে, a কমা a স্কয়ার b কমা b স্কয়ার c কমা c স্কয়ার, এখানে তিনটা বিন্দু আছে। এখানে বিন্দু তিনটি দ্বারা আমাদের গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা এই ক্ষেত্রফলগুলো দুই ভাবে করতে পারি, একটা তোমাদের নির্ণায়কের মতো আকার করে, আরেকটা তোমাদের এমনিতে 9 যে তোমরা করছো ওই নিয়মে করতে পারো। তো এইখানে কোনো ব্যাপার না, যেই নিয়মে করার ইচ্ছা তোমরা করতে পারো। এখন আমরা যদি এটাকে নির্ণায়কের নিয়মে করি, মনে করো আমরা যদি এটাকে নির্ণায়কের নিয়মে করি তাহলে কি হবে, এই যে a কমা a স্কয়ার, এখানে b b স্কয়ার, আবার তোমার c এই যে c স্কয়ার, এখানে আমাদের তো এই যে তৃতীয় যে কলামটা এটা আমাদের 1 দিতে হবে। তো এইভাবে আমরা করতে পারি। তা আবার আমরা 9 10 এর যে নিয়মে এখানে ওইভাবেও করতে পারি। এখন এইভাবে যদি করি আমাদের কি করতে হবে, এখানে 3টা 1 আছে, আমরা জানি নির্ণায়কের অঙ্ক তোমরা যদি করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এখন নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম 3টা যদি 1 হয় মানে একই হয়, এই ক্ষেত্রে অঙ্কটা একটু সুবিধা, 2টা শূন্য আনতে হয়। 2টা শূন্য আনার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের আমাদের যদি 2টা শূন্য আনি তাহলে কি করতে হবে, এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ। তাহলে প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি a থেকে b বিয়োগ তাহলে a মাইনাস b, আর এটা হবে a স্কয়ার মাইনাস তোমাদের b স্কয়ার, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0,
তাহলে প্রথম সারিটা আমরা পরিবর্তন করলাম, এখানে প্রাইম মানে পরিবর্তন কি করলাম, এখানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম। তারপর কি করব, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব, বি থেকে সি বিয়োগ, এই যে বি থেকে সি বিয়োগ, তারপর তোমাদের এখানে বি স্কয়ার মাইনাস এই যে সি স্কয়ার, 1 থেকে 1 বিয়োগ করে এটা 0 হয়ে গেল। এখানে তাহলে কি করলাম, এখানে আবার দ্বিতীয় সারিটা পরিবর্তন করলাম, এটা কি করছি, দ্বিতীয় থেকে আমরা তৃতীয় সারি আমরা বিয়োগ করে দিছি। আর এখানে তৃতীয় সারিটা যা আছে এটা তাই থাকবে, তৃতীয় সারি যা আছে তাই। এখন দেখো এটা যদি আমরা এখন এইটা মনে রাখতে হবে, নির্ণায়কের ক্ষেত্রে এগুলো খুব সহজ। এখানে তৃতীয় কলামটা তো 1 1 হবেই, এক্ষেত্রে হলে দুইটা 0 আনবো, তখন এই চারটা ভুক্তি নিয়ে কিন্তু আমাদের হিসাবটা করতে হবে। কারণ আমরা যদি এই যে এই বরাবর আমরা এখন বিস্তার করে থাকি তৃতীয় কলাম বরাবর, তাহলে দেখো যখন 0 কমন নিব তখন তো সবকিছুই 0, আবার 0 কমন নিলে সবকিছুই 0, যখন 1 কমন নিব, 1 কমন নিলে এই যে এই সারি আর এই কলাম বাদ যাবে, তাহলে 1 কমন নিলে এই সারি এই কলাম বাদ যাবে, শুধু এই চারটা ভুক্তি থাকবে। আর 1টা কি 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে, তাহলে সহগুণকের চিহ্নের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক হয়ে যাবে, যেহেতু 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে এখানে আমাদের হাফটা থাকবে আর এখানে এই চারটা ভুক্তি। তো এই চারটা ভুক্তি একটু সাজায় নিতে পারি, এখানে a মাইনাস বি আছে, a মাইনাস বি, এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে কিন্তু আমরা a মাইনাস বি ইন্টু এই যে a প্লাস বি লিখতে পারি। তারপর এটা দেখো b মাইনাস সি, এই যে b মাইনাস সি, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা b মাইনাস সি, আর এটা তোমাদের হচ্ছে এই যে b প্লাস সি। তাহলে এখানে কি হলো, এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি পাইলাম। তাহলে এখন দেখো প্রথম সারি বরাবর প্রথম সারিতে a মাইনাস বি, দ্বিতীয় সারিতে b মাইনাস সি কিন্তু কমন যায়। তাহলে যদি এটা আমরা কমন নিই, সামনে এটা হাফটা নিলাম, তাহলে আমরা কমন নিলাম a মাইনাস বি, আবার এখানে কমন নিলাম b মাইনাস সি। তাহলে আমরা কমন নিলে এখানে কি থাকতেছে, এখানে 1, এখানে 1, প্রথম কলামটা হয়ে যাচ্ছে 1, আর এটা হয়ে যাচ্ছে তোমাদের a প্লাস বি, আর এটা হচ্ছে b প্লাস সি। তারপরে এটা দেখো, এটা এখন কি হবে আমাদের, এখন এটা যদি আমরা বিস্তার করি কি হবে, তোমরা একটু দেখো, এটা বিস্তার করলে কি হয়, এই কোণায় গুণ করতে হবে, এই কোণায় আমাদের গুণ করতে হবে, তাহলে এটা হবে তোমাদের এই যে b প্লাস সি, তারপর মাইনাস, তারপর আমাদের এই কোণায় গুণ করতে হবে, এটা হবে মাইনাস এই যে a প্লাস বি আছে, এটা হয়ে যাবে মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই যে বি বি বাদ যাবে, সি মাইনাস এ হবে। তাহলে এখানে ক্ষেত্রফল তোমাদের কি হচ্ছে যে a মাইনাস বি, এই যে বি মাইনাস সি, আর হচ্ছে সি মাইনাস এই যে এ, এটাই কিন্তু ক্ষেত্রফল। এখন যেটা বিষয় হচ্ছে যে এখানে এ বি সির মান কি হবে আমরা তো সেটা জানি না, তো এ বি সির মান কি হবে এটা তো আমরা জানি না, এটা কিন্তু ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হতে পারে না, যার কারণে এখানে আমাদের এই যে মডুলাস ব্যবহার করতে হবে। আর এখানে ক্ষেত্রফলের একক কি, বর্গ একক, তাহলে এই যে বর্গ একক হয়ে গেল, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা এবার এখানে 3 নাম্বার এই প্রশ্নটা দেখো, এখানে দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি যথাক্রমে, প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো, খুব সহজ। এখানে দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি যথাক্রমে 3,0, 0,7, 1,1, মানে একটা ত্রিভুজের এই তিনটা শীর্ষবিন্দু, এবং তোমাদের হচ্ছে কি আছে আবার 13,3, 2,3, মাইনাস 11,2, এখানে আরো তিনটা বিন্দু দেওয়া আছে। দেখাও যে ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল সমান, মানে এখানে দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল বের করে আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান এবং এদের ভরকেন্দ্র একই হবে, এটা আবার আমাদের দেখাইতে বলছে। এখন আমি এখানে দেখো যে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, যে প্রথম যে তিনটা বিন্দু দেওয়া আছে এটা এবিসি ধরছি, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত, এবং ত্রিভুজ ডিইএফ এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই যে এবিসি তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু মিলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এই যে 3, 0, 0, 7, আবার এখানে 1, 1, আবার প্রথম বিন্দুটা আবার শেষে লিখতে হয়। তাহলে এখানে এই তিনটা বিন্দু মিলে ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এখানে যদি তোমরা একটু হিসাব নিকাশ করো, এটা তো পারবে খুব সহজে, এটা কিন্তু এত আসবে যে এটা বর্গ একক, তাহলে এখানে বর্গ একক এটা চলে আসলো।
এখন যদি এই তিনটা বিন্দু মিলে তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখে দেখাচ্ছি। এখানে এই যে ত্রিভুজ মনে করো DEF, এই তিনটা বিন্দু মিলে আমরা তোমরা আবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে। যেমন এখানে 13, এখানে 3, এখানে 2, 2 3, তারপর এখানে কি -11, এখানে 2, আর এটা হচ্ছে 13, এই যে 3। এখন এই তিনটা বিন্দু মিলে, এই যে তিনটা বিন্দু মিলে আবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এটা যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে, এইটাও কিন্তু একই আসবে। তো এইটা একই আসবে, হিসাবটা তোমরা একটু খালি করে নিবে, আর এই হিসাবগুলো অনেক সহজ। তাহলে এখানে দুইটা ত্রিভুজের দেখো ক্ষেত্রফল একই আসলো। এখন আবার দেখাইতে বলছে তাদের ভরকেন্দ্র একই। তাহলে এখানে ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র দেখো। তাই এখন ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র কি, তোমরা সূত্রগুলো একটু মনে করার চেষ্টা করো, এর আগের অনুশীলনীতে এগুলো ছিল। ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তিনটার ভুজযোগ 3 দ্বারা ভাগ দিতে হবে। যেমন 3 0 1, তাহলে এখানে 3 যোগ এখানে 0 1 3 দ্বারা ভাগ। আবার তিনটার কোটি যোগ করতে হবে, 0 + 7 + 1 ভাগ এই যে 3। তাহলে তিনটার ভুজযোগ 3 দ্বারা ভাগ, তিনটার কোটি যোগ 3 দ্বারা ভাগ করলে কিন্তু এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক চলে আসবে। এরকম করে এখানে ত্রিভুজ আমরা যদি এই যে DEF এর ভরকেন্দ্র বের করি, ত্রিভুজ DEF এর যদি ভরকেন্দ্র বের করি তাহলে ভরকেন্দ্র কি হবে, তিনটার ভুজযোগ 3 দ্বারা ভাগ। এখানে এই যে 13 2 আর -11, এখানে 13 আর 2 -11 যোগ হবে 3 দ্বারা ভাগ। আবার এখানে 3 3 আর এখানে 2, এই যে 3 যোগ 3 যোগ 2, এখানে 3 দ্বারা ভাগ। তাহলে এটা কি হবে, 13 আর 2 15, এখান থেকে 11 বাদ দিলে হবে 4, এই যে 3 হচ্ছে 3 3 এ 6, 2 এখানে 8, আর এখানে হচ্ছে 3 হচ্ছে। তাহলে ত্রিভুজ DEF এর ভরকেন্দ্র এটা চলে আসলো। তাহলে একটা এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে এখানে ভুজ 3টা যোগ 3 দ্বারা ভাগ, কোটি 3টা যোগ 3 দ্বারা ভাগ দিলে আমরা ভরকেন্দ্র পাবো। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি কেমন করে বের করতে হবে। তাহলে এখানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল এবং দুইটা ত্রিভুজের ভরকেন্দ্র কি একই আসলো, এটাই আমাদের কিন্তু দেখাইতে বলছে। যখন শুধু তোমরা ভাষাটা নিচে লিখবে, অতএব উভয় ত্রিভুজের ক্ষেত্রফল ও ভরকেন্দ্র একই। 4 নাম্বার এই প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো। এখানে 4 নাম্বার প্রশ্নটা কি আছে, ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুগুলি, মানে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু ABC কিন্তু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তারপর বলছে এর সাহায্যে B থেকে C বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তোমরা একটা এমন চিত্র করে নিতে পারো বোঝার জন্য, অক্ষ দিয়ে করার দরকার নাই, এমনিতে একটা ত্রিভুজের চিত্র দিবে। যেহেতু B হতে বলছে তাহলে B বিন্দুটা কিন্তু উপরে দিবে। B হতে বললে বিটা এখানে দিতে হবে, A হতে বললে এটা এখানে দিতে হবে। তাহলে B হতে CA বাহুর উপরে, CA, যার কারণে এখানে আমি Cটা দিলাম। তাহলে B হতে CA বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আবার এখানে তোমাদের বের করতে বলছে। এটা দ্বিতীয় অংশ। প্রথম যেটা কাজ, এখানে ABC তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এইখানে ত্রিভুজ ABC ইকুয়াল, এখানে দেখো তোমরা একটু ভাষায় লিখবে যে দেওয়া আছে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুগুলি যথাক্রমে, ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুগুলি যথাক্রমে তোমাদের ভাষাটা লিখতে হবে। আমি অত তোমাদের বিস্তারিত লিখতেছি না। এখন ত্রিভুজ ABC ইকুয়াল হচ্ছে হাফ। এখন এই বিন্দুটা কি, তোমাদের এই যে -3 -2, B বিন্দুটা -3 9, C বিন্দুটা 5 -8, আবার এই বিন্দুটায় তোমাদের দিতে হবে -3 -2। এখন এই তিনটা বিন্দু মিলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো হাফ। তাহলে এখানে যদি আমরা এটা হিসাব করি, এই কোণায় গুণ হবে, এগুলো এই কোণায় আমাদের গুণ করতে হবে। তাহলে এটা 3 নং কত 27, এটা মাইনাস এই যে 27, তার সাথে এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 8 এই যে 24, আবার এই দুইটা গুণ করলে তোমাদের -10 হবে। তারপর মাইনাস দিলাম, এটার সাথে এটা গুণ করলে 3 গুণা কত হচ্ছে 6 হচ্ছে। আবার এখানে 5 নং কি হচ্ছে 45 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস এইটা তো প্লাস 3 8 এইটা হয়ে যাবে 24। এখন তোমরা যদি এখানে হিসাব করো তাহলে কত হচ্ছে, এখানে তোমাদের হিসাব করলে হচ্ছে -13, আর এখানে তোমাদের হচ্ছে -75।
তাহলে -13 আর -75 এখানে কিন্তু তোমাদের চলে আসতেছে মাইনাস এই যে 1/2, এখানে মাইনাস তোমাদের এই যে 88 এখানে আসতেছে। তাহলে এখানে দেখো এটা যদি মডুলাস তুলে দিলে তো এটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে এই যে 44 এত একক, তাহলে এত এই যে বর্গ একক, তাহলে এত বর্গ একক হয়ে গেল। তা আশা করি তোমরা এটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তখন যে বিষয়টা হচ্ছে এখানে বি হতে সি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। এখন এটা যদি আমরা বিডি ধরি, এটাকে এইচ দিয়ে প্রকাশ করলাম, তাহলে আবার যেটা কাজ হচ্ছে যে এখানে আমরা কি লিখবো যে ত্রিভুজ দেখো এ বি সি, ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি বলতে এখানে কিন্তু সি এ, আর উচ্চতা বলতে কিন্তু এখানে আমাদের হচ্ছে বিডি। তো এখন এইখানে যেটা বিষয় আমাদের সি এ আগে তো বের করতে হবে, সি আর এ বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে এখানে 5 ভুজ দ্বয়ের অন্তর -এ +3 তারপর হোল স্কয়ার, এখানে -8 -+2 তারপরে এটা হোল স্কয়ার হচ্ছে। এখন এটা যদি কি হয়, এটা রুট, এটা 8 64 আর 36 এখানে 100 হয়, মানে এখানে 10 হয়ে যাচ্ছে, এই যে 10 এত একক। তাহলে সি হচ্ছে এত, আর এখানে তোমাদের হচ্ছে এই যে বিডি তো আমরা এই যে বিডি ইকুয়াল এইচ, এটা তো আমরা বের করব। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কি পাইলাম, এটা পাইছি আমরা 44 বর্গ একক, আর এখানে হাফ সি এ হচ্ছে তোমাদের 10 আর বিডি তো এটা এইচ দিলাম। তাহলে এটা 44 এর সাথে এটা গুণ হবে, বা 10 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই 5 হচ্ছে। তাহলে এইচ ইকুয়াল কি, এই যে 44 বাই এই 5টা এটা বাম পাশে চলে আসে হরে হয়ে গেল। তাহলে এখানে এইচ এর মান এত একক। তাহলে দেখো এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে বি হতে সি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এত একক। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। 5 নাম্বার এই প্রশ্নটা একটু লক্ষ্য করি। এখানে 5 নাম্বার এখানে কি দেওয়া আছে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক 4,0 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,3। 4,0 যেহেতু এখানে কোটি শূন্য, মানে বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত। এখানে হালকা একটা চিত্র দিয়ে রাখছি, মনে করো এখানে x অক্ষ, এটা y অক্ষ। এই বিন্দুটা হচ্ছে 4,0, বি বিন্দুটা হচ্ছে 0,3। এই বিন্দু হচ্ছে 4,0 মানে x অক্ষের উপর অবস্থিত, বি বিন্দু হচ্ছে 0,3 মানে y অক্ষের উপর অবস্থিত। এখন এখানে যেটা বলছে মূল বিন্দু ও এ বি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল, মানে এ আর বি যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুকে সমান 3 ভাগে বিভক্ত করে এরূপ দুইটা বিন্দুর সাথে মূল বিন্দু যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। তো মূল বিন্দু তো আমরা জানি 0,0। এখন কথা হচ্ছে এই যে এ বি রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এরূপ দুইটা বিন্দুর স্থানাঙ্ক, এইটা মনে করো আমরা সি বিন্দু, এটা ডি বিন্দু ধরলাম। তো এটা আমাদের লিখতে হবে, মনে করি সি ও ডি বিন্দু দেয় এ বি রেখার সমত্রিখণ্ডন বিন্দু, বা তোমরা এমন ভাবে বলতে পারো যে মনে করি সি ও ডি বিন্দু দুইটি এ বি রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে এখন আমাদের যেটা বিষয়, এখানে সি বিন্দুটা কি হবে, তাহলে সমান 3 ভাগে বিভক্ত হলে সি বিন্দুটা এখানে তোমাদের হচ্ছে 1:2, আর ডি বিন্দুটা 2:1 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করবে। তাহলে এইখানে দেখো চিত্র অনুযায়ী, যেহেতু চিত্র দিলে কিন্তু ভাষাটা একটু কম লিখলেও হয়। তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, যে সি বিন্দুটা তোমাদের হচ্ছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করি, তাহলে এদিকে 1 এদিকে কিন্তু 2। তাহলে দেখো এইখানে 1 গুণ হবে 0 এর সাথে, আর 2 গুণ হবে কিন্তু 4 এর সাথে। 1 গুণ হবে 0 এর সাথে, আর 2 গুণ হবে 4 এর সাথে, এখানে হবে 1 + 2। হরেতে হচ্ছে 1 + 2। যখন কোটি নির্ণয় করব 1 গুণ হবে 3 এর সাথে, এই যে 1 গুণ হবে তোমাদের 3 এর সাথে, আর 2 গুণ হবে এখানে 0 এর সাথে, 2 গুণ হবে 0 এর সাথে। তাহলে এখানে 4 2 8, এখানে 3 হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমাদের এই যে 8/3, আর এটা তো 0, এখানে 3, এখানে 3, তার মানে এটা হয়ে গেল 1। তাহলে 3/3 মানে এটা 1 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক কি হলো, এই যে তোমাদের 8/3, এই যে কমা হচ্ছে 1। তাহলে এইখানে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম।
বি আর সি এর মধ্যবিন্দু কিন্তু ডি, বি আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এখানে কি হচ্ছে, ডি হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু। আমরা অন্তর্বিভক্ত না করে এখন কিন্তু মধ্যবিন্দু দিয়েও বের করে দিতে পারবো, কারণ এখানে দেখো যেহেতু সমান 3 ভাগে বিভক্ত করছে, তাহলে এখানে সি আর বি দুইটা বিন্দুর এটা মধ্যবিন্দু হবে। না হলে আমরা কি করতে পারবো, ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে 2:1 অনুপাতে করলেও হবে, ওইটাও তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। খুব সহজে অঙ্কগুলো, খুব মজা, একটু বুঝলেই হয়ে যায়। তাহলে 8/3 এর সাথে 0 যোগ হবে, আমরা মধ্যবিন্দু কি জানি, ভুজ দুইটা যোগ এখানে 2 দ্বারা ভাগ, আবার কোটি কোটি দুইটা যোগ 1 এর সাথে 3 যোগ হবে, এই যে 1 এর সাথে 3 যোগ হলো এখানে 2 দ্বারা ভাগ। তাহলে এখানে কি হবে, এইখানে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে এটা হচ্ছে তোমাদের এই যে 4/3, এখানে 1 এর সাথে 3 যোগ করলে হচ্ছে এই যে 4/2। তাহলে এটা কি হচ্ছে 4/3 4/2, তার মানে এটা তোমাদের হচ্ছে এই যে 4/3 আর এটা হচ্ছে 2। তাহলে 4/3 2, আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম, এই যে 4/3, 2। এখন এখানে 3টা বিন্দু হয়ে গেল, এখন এই 3টা বিন্দু মিলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, যে অতএব ত্রিভুজ এই যে ও সি ডি, মানে এই 3টা বিন্দু মিলে আমরা এখন ত্রিভুজ গঠন করব, যে ও সি ডি। তাহলে এখানে কি হবে, প্রথম বিন্দু ও তো এই যে 0, এখন সি বিন্দু কত, এই যে 8/3 এটা 1, আর এখানে 4/3 এটা 2, আবার প্রথম মূল বিন্দু এটা 0। এখন এটাকে যদি আমরা বিস্তার করি তাহলে কি হবে, দেখো এই যে এই কোণায় গুণগুলো কিন্তু আমরা আগে করব। তাহলে এই কোণায় গুণ যদি আমরা আগে করি, এই 0-র সাথে 1 গুণ হলে তো 0, আবার এটার সাথে এটা গুণ হলে কি হবে তোমাদের 4/3 কিন্তু চলে আসবে এটার সাথে, এটার সাথে গুণ হলে 8 আর 2 16 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 16/3, এটার সাথে এটা গুণ করে আবার 0 হয়ে যাচ্ছে, তারপর মাইনাস। এখন যদি এই কোণায় গুণ করে 0, এই কোণায় গুণ করে 0 প্লাস, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এই যে 4/3, আবার এটার সাথে যদি এটা গুণ করে এই যে 0 হয়ে গেল। তাহলে এইখানে এখন কি আসবে, এই যে হাফ, এইটা তোমাদের হচ্ছে এই যে 16/3, এখানে মাইনাস হচ্ছে এই যে 4/3। এখন যদি এটা লসাই করি, 16 থেকে 4 বাদ দিলে এটা 12 হয়, আর 2 দ্বারা ভাগ দিলে কিন্তু 6 হয়। তাহলে এখানে 6 হয়, এখানে কি হচ্ছে, আমরা যদি 3টা লসাও করি তাহলে কি হচ্ছে, 16 থেকে 4 বাদ দিলে 12, 2 দ্বারা ভাগ দিলে কিন্তু 6, তার মানে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে ক্ষেত্রফল হয়ে গেল 2, এই যে বর্গ একক, 2 বর্গ একক হয়ে গেল। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে তোমাদের একটু শর্ট টেকনিক শেখাই। এখানে যেটা হচ্ছে, এখানে যেমন 3টা বিন্দু আছে, দেখো 3টা বিন্দু, সি বিন্দুটা কি আছে, এই যে সি বিন্দু হচ্ছে 8/3, 1, আর ডি বিন্দু হচ্ছে তোমাদের এই যে 4/3, আর এটা হচ্ছে 2, আর মূল বিন্দু হচ্ছে 0,0। এখন এই 3টা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু যদি 0,0 হয়ে যায়, এক কথা মূল বিন্দু হয়ে যায়, তাহলে এর ক্ষেত্রফল খুব তাড়াতাড়ি আমরা বের করতে পারি। কেমন করে বের করতে পারি, মনে করো এইখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, এই যে ক্ষেত্রফল দিলাম শুধু। তাহলে এইখানে হাফ দিতে হবে, এইখানে যেটা বিষয়, এই যে এইটার ভুজ, প্রথম বিন্দুর ভুজ সাথে দ্বিতীয় বিন্দুর কোটি, এই প্রথম বিন্দুর ভুজের সাথে দ্বিতীয় বিন্দুর কোটি আবার গুণ করতে হবে। তার মানে 8/3 ইন্টু 2, তারপর মাইনাস, আর প্রথম বিন্দুর কোটির সাথে দ্বিতীয় বিন্দুর ভুজ গুণ করতে হবে। প্রথম বিন্দুর কোটির সাথে দ্বিতীয় বিন্দুর এই যে ভুজ গুণ করলে এইটা, এখন এইটা যদি হিসাব করি এটা কিন্তু একই আসবে, তার মানে এটা 2 বর্গ এককে হয়ে যাবে। তাহলে এরকম করে এমসিকিউর ক্ষেত্রে আমাদের যেটা এত বড় করে কোনো করার দরকার নাই, যেটা আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ। এখানে যদি 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দু মূল বিন্দু হয়ে যায়, তাহলে 3টা বিন্দুর মধ্যে যদি একটা বিন্দু মূল বিন্দু হয়ে যায়, তাহলে কি করতে হবে আমাদের, এখানে যে 2টা বিন্দু মধ্যে মূল বিন্দু নয়, এইটার প্রথমটার ভুজের সাথে দ্বিতীয়টার কোটি গুণ করতে হবে, তারপর মাইনাস, প্রথমটার কোটির সাথে দ্বিতীয়টার ভুজ গুণ করতে হবে, এখানে বিয়োগ করতে হবে, সামনে হাফ দিতে হবে। হিসাব করে যেটা আসবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা মনে করো এখানে দেখো যে এবিসি 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন এই 3টা বিন্দু মিলে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। এখন তোমরা যদি বড় নিয়মে করতে চাও একটু কিন্তু সময় লাগবে।
এখন এটা আমরা কিন্তু শর্টকাটে একটু তাড়াতাড়ি করে নিতে পারি এগুলা এমসিকিউর ক্ষেত্রে। এই তিনটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু আমাদের মূল বিন্দু বানাইতে হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা মূল বিন্দু, মনে করো আমরা যদি এটা মূল বিন্দু বানাইতে চাই, বা মনে করো আমরা প্রথম বিন্দুটা যদি আমরা মূল বিন্দু করতে চাই, তাহলে দেখো 3 এর সাথে কিন্তু -3 যোগ করতে হবে। তাহলে 3 এর সাথে -3 যোগ করলে কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে, এটা 3 এর সাথে -3। এখন দেখো এই বিন্দুটা যদি আমরা মূল বিন্দু করতে চাই, তাহলে 3 এর সাথে -3, 1 এর সাথে -1 কিন্তু যোগ করতে হবে। এখন এইটার ভুজের সাথে যদি আমরা -3 যোগ করি, তাহলে এখানে যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দুর সাথেও কিন্তু আমাদের -3 যোগ করতে হবে। তাহলে এটার সাথে -3 যোগ করলে এটা 0 হচ্ছে, তাহলে এইটার সাথে -3 যোগ করলে 0। এখন এইটার সাথে যদি -3 যোগ করি তাহলে এটা কিন্তু -2 হয়ে যাবে। এটার সাথে যদি -3 যোগ করি তাহলে কিন্তু এটা 2 হয়ে যাবে। তাহলে কি করলাম, এখানে প্রথম বিন্দুটাকে আমি 0,0 বানাবো, মানে মূল বিন্দু করব। তাহলে কি করতে হবে, এইটার সাথে আমরা -3 আমরা কি করব, যোগ করে দিব। তাহলে প্রত্যেকটা ভুজের সাথে -3 যোগ করে দিতে হবে। এটা -3 যোগ করলে -2, -3 যোগ করলে এইখানে তোমাদের 2 হবে। এখন যদি এই 1টাকে আমি 0 বানাইতে চাই তাহলে -1 যোগ করতে হবে। এর সাথে -1 যোগ করলে 0, তাহলে এর সাথে -1 যোগ করলে কিন্তু -1 হবে। এর সাথে -1 যোগ করলে এটা আবার 0 হয়ে যাবে। এখন আমরা ক্ষেত্রফল বের করব। এটা খুব সহজে আমরা ক্ষেত্রফলটা এখন বলে দিতে পারবো। যেমন ক্ষেত্রফল কি হবে, দেখো হাফ, এইখানে আমি মডুলাস দিলাম কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। এখানে যেটা বিষয় হচ্ছে, এই যে দুইটা বিন্দু, প্রথমটা ভুজের সাথে দ্বিতীয়টার কোটি, আর প্রথমটা কোটির সাথে দ্বিতীয়টার ভুজ আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো এখানে যদি -2 এর সাথে আমরা 0 গুণ করি তাহলে তো এটা 0 হয়ে যাচ্ছে। তারপর এখানে সূত্রে মাইনাস, এই যে প্রথমটার কোটির সাথে দ্বিতীয়টার ভুজ, এটার সাথে গুণ করলে -2 মাইনাস এই যে +2, তখন এটার সাথে এটা তো 2 হচ্ছে, এটার সাথে কাটাকাটি হয়ে কিন্তু 1, এই যে বর্গ একক হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এমসিকিউর ক্ষেত্রে খুব দ্রুত গতিতে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারি। তোমরা এবার এখানে 6 নাম্বার এই প্রশ্নটা দেখো, 6 আর 5 কিন্তু একই। এখানে 6 আর 5 এখানে তোমাদের একই, কারণ এখানে দেখো 6 নাম্বারটা এখানে কি দেওয়া আছে, এই বিন্দু হচ্ছে -4,0, তাহলে এই বিন্দু হচ্ছে -4,0 x অক্ষের ঋণাত্মক দিকে হবে, আর বি বিন্দু হচ্ছে 0,3 ওই অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে। এখন এইখানে দেখো যে এইখানে এত এর সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে এ আর বি বিন্দু, এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে মনে করে সি আর ডি বিন্দু দুইটা সমান 3 ভাগে বিভক্ত করে। অর্থাৎ কি করবে, এখানে সি বিন্দুটা তাহলে 1:2 অনুপাতে এবং ডি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। 6 নাম্বার অঙ্কটা যেভাবে করলাম হুবহুব সেইভাবেই কিন্তু আমরা এটা করতে পারবো। তাহলে এখানে সি বিন্দুটা মনে করি সি ও ডি বিন্দু দ্বয় এ বি রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। এখন এটা যদি সি বিন্দুর স্থানাঙ্ক বের করি, সি বিন্দুর স্থানাঙ্ক তো তোমরা বের করতে পারবে, অন্তর্বিভক্ত সূত্র খুব সহজ। এখন কি করতে হবে, দেখো এখানে সি বিন্দুর স্থানাঙ্ক এখানে 1:2, তাহলে 1 গুণ হবে 0 এর সাথে, 2 গুণ হবে -4 এর সাথে, তাহলে 1 গুণ হবে 0 এর সাথে, আর 2 এখানে প্লাস হয়, 2 গুণ হবে তোমাদের -4 এর সাথে, আর হরে হবে এখানে 1 + 2, হরে এখানে তোমাদের 1 + 2। এখানে তোমাদের কি হবে, 1 গুণ হবে যখন কোটি নির্ণয় করব, 1 গুণ হবে তোমাদের এই যে 3 এর সাথে, আবার এখানে 2 গুণ হবে 0 এর সাথে। তাহলে এখানে কত হচ্ছে -8, 3 দ্বারা যদি ভাগ দিই -8/3, তারপর এখানে 3 কে 3 দ্বারা ভাগ দিলে কি হয়ে যাচ্ছে, এটা তোমাদের এই যে 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে সি বিন্দুটা আমরা কি পেলাম, -8/3, কিন্তু 1 আমরা পেলাম। এখন আমরা ডি বিন্দুটা যদি স্থানাঙ্ক বের করি, আমরা অন্তর্বিভক্ত সূত্র প্রয়োগ করতে পারি, আবার সি আর ডির মধ্যবিন্দু সূত্র প্রয়োগও করতে পারি। এখন ডি বিন্দুর যদি তোমরা স্থানাঙ্ক বের করো, ডি বিন্দুটা কিন্তু 2:1, এই ডি বিন্দুটা হচ্ছে 2:1, এইদিকে যতটুক এদিক তার অর্ধেক, কিন্তু এদিক যতটুক এদিক তার দ্বিগুণ। তাহলে 2 গুণ হবে 0 এর সাথে, আর 1 গুণ হবে তোমাদের -4 এর সাথে। তাহলে 2 গুণ হবে 0 এর সাথে প্লাস 1 গুণ হবে -4 এর সাথে, হরেতে হবে 2 + 1। আর এখানে তাহলে কি হচ্ছে, 2 গুণ হবে এই 3 এর সাথে, এই যে 2 গুণ হবে 3 এর সাথে, আর 1 গুণ হবে তোমাদের 0 এর সাথে। তাহলে এটা যদি এখন হিসাব করা যায়, এটা ফের আসবে তোমাদের -4/3, হচ্ছে 2। তাহলে এরকম করে এই বিন্দুটাও পেয়ে গেলাম, এই যে -4/3, এই যে 2।
তাহলে এখানে এই যে সি ডি আর ও তো মূল বিন্দু, এটা আমাদের এখন এই তিনটা বিন্দু মিলে আমাদের ত্রিভুজ গঠন করতে হবে। তাহলে এখানে অতএব ত্রিভুজ, এই যে ত্রিভুজ তোমাদের হচ্ছে ও সি ডি, তাহলে এখানে কি হবে, এই যে হাফ, তাহলে প্রথম বিন্দু এই যে মূল বিন্দু সি বিন্দুটা হচ্ছে মাইনাস এই যে 8/3 এখানে 1, আর ডি বিন্দুটা হচ্ছে -4/3 এটা 2, আবার এটা মূল বিন্দু। এখন হিসাব করে এটা তোমরা একটু এই যে এই কোণায় গুণ করবে, আর বা এই কোণায় গুণ করবে, এটা তো গুণ করতে তোমরা পারো, তো এই হিসাবটা তোমরা একটু বের করে নিবে। এটাও তোমাদের 2 আসবে, এটা হিসাব করে দেখবে, এটা কিন্তু তোমাদের 2 বর্গ একক আসবে। তা আশা করি এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। তোমরা এই 7 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 7 নাম্বার অঙ্কটা খুব সহজ। এখানে এ আর বি, এ ও বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে কিউ বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখানে দেখো, মনে করো এ একটা বিন্দু, এটা বি বিন্দু, দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে কিউ বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন পি বিন্দুর স্থানাঙ্ক আবার দেওয়া আছে 3, দেখো প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক তো দেওয়া আছে, বিও আছে, আমাদের শুধু কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। কিউ বিন্দুটা আমরা কেমন করে বের করব, যেহেতু এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ আর বি বিন্দুর সংযোগ রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে কি হবে, 2 গুণ হবে 0-র সাথে গুণ, এই 2টা 0-র সাথে গুণ হবে, তারপর প্লাস 3টা গুণ হবে এই 3-র সাথে, এই 3টা গুণ হবে তোমাদের 3-র সাথে, আবার এখানে 2 + 3 ভাগ হবে, এই যে 2 + 3 অন্তর্বিভক্তের ক্ষেত্রে, কোটি নির্ণয়ের ক্ষেত্রে 2 গুণ হবে এই 2 এর সাথে, তাহলে এই 2 গুণ হচ্ছে 2 এর সাথে প্লাস, আবার 3 গুণ হচ্ছে এটা 0-র সাথে, 3 গুণ হচ্ছে 0। এখন তোমরা যদি হিসাব করে এখানে 3 3 কত, এটা 9 হচ্ছে, আর এখানে 2 আর 3 5, তাহলে এখানে কি এই যে 9/5, এটা হচ্ছে 4, এটা 5, তাহলে এটা হচ্ছে তোমাদের এই যে 4/5, তাহলে কিউ বিন্দুটা পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে বলছে, যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ তোমাদের পি কিউ এই যে বি এর ক্ষেত্রফল, তা হাফ এখানে ত্রিভুজ পি কিউ বি, এখানে পি বিন্দু তোমাদের কি হচ্ছে, পি বিন্দু তোমাদের তো দেওয়া আছে, প্রশ্নটা লক্ষ্য করো, এখানে 3√3 তোমাদের দেওয়া আছে, তাহলে পি বিন্দু হচ্ছে 3 আর হচ্ছে √3, কিউ বিন্দুটা হচ্ছে কি 9/5 আর হচ্ছে এই যে 4/5, আর বি বিন্দুটা কি দেওয়া আছে 0, এই যে 2 দেওয়া আছে, আবার এখানে তোমাদের 3√3। এখন তোমরা যদি খালি এটা হিসাব করে নাও ক্যালকুলেটর চাপে, বা এখানে সরাসরি বিস্তার করতে পারো, এটা হিসাবটা বের করবে, বের করে এর ক্ষেত্রফলটা বের করে নিবে। আশা করি তোমরা এই হিসাবটা করতে পারবে। এখানে 8 নাম্বার এই অঙ্কটা দেখি, এখানে 8 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, প্রমাণ করো যে পি, p-2, তারপর হচ্ছে p+3, p এবং p+2, p+2, এখানে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। তাহলে এই তিনটা বিন্দু মিলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, যে ক্ষেত্রফলে কোনো পি থাকবে না, পি না থাকলে আমরা বলতে পারবো পি বর্জিত। তাহলে এখন দেখো, আমরা এটা এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তো জানি, নির্ণায়কের নিয়মে এটা আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো, এই যে p-2, তারপর তোমাদের p+3, এটা p, এই যে তোমাদের p+2, এটা হচ্ছে p+2, আর এখানে তৃতীয় কলামটা তো 1, এটা আমরা জানি। তাহলে এখানে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা এই নিয়মেও করতে পারো, আরেকটা যে নিয়ম আছে ওই নিয়মেও করতে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখো, আমরা প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি বিয়োগ করি, প্রথম সারিটা আমরা পরিবর্তন করব, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি আমরা বিয়োগ করে দিব। পি থেকে যদি p+3 বিয়োগ করি, পি থেকে পি বাদ দিলে বাদ যাবে, শুধু -3 হবে, এখানে -3। আবার p-2 থেকে যদি পি বাদ দিই, p-2 থেকে যদি পি বাদ দিই, পি থেকে পি বাদ দিলে এটা বাদ গেল, শুধু -2টা এখানে থাকলো, আর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে এটা 0 হবে। তারপর দ্বিতীয় সারি থেকে যদি তৃতীয় সারি বিয়োগ করি, p+3 থেকে p+2 যদি বিয়োগ করি, দেখো p থেকে p বাদ দিলে p বাদ গেল, 3 থেকে যদি 2 বিয়োগ করি, 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু এটা 1। আবার p থেকে যদি p+2 বাদ দেই, p থেকে p বাদ দিলে p বাদ গেল, এখানে তখন এটা হয়ে গেল -2, 1 থেকে 1 বিয়োগ করলে এটা 0। তাহলে এটা হচ্ছে তোমাদের এই যে p+2
এইটা হচ্ছে p+2 আর এটা হচ্ছে 1। তাহলে দ্বিতীয় সারিটাও কিন্তু আমরা পরিবর্তন করছি, দ্বিতীয় থেকে এখানে তৃতীয় সারি আমরা দ্বিতীয় থেকে তৃতীয় সারি বিয়োগ করছি। তাহলে এটা কি করলাম, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলাম। এখন এই যে দুইটা জিরো আসলো, এখন আমরা যদি এই কলাম বরাবর বিস্তার করি, তৃতীয় কলাম বরাবর যদি আমরা বিস্তার করে থাকি, দেখো তৃতীয় কলাম বরাবর বিস্তার করলে এই যে এই সারি আর এই কলাম বাদ যাবে, শুধু ওয়ানটা আমাদের কমন নিতে হবে, আর এই চারটা ভুক্তি নিয়ে আমাদের নির্ণয় গঠন করলে হয়ে গেল। আমরা যদি তৃতীয় কলাম বরাবর বিস্তার করে থাকি, জিরো কমন নিলে জিরো, এই জিরো কমন নিলে জিরো, যখন ওয়ান কমন নিব তাহলে এখানে দেখো সামনে এটা হাফ থাকতেছে, যখন আমরা এই ওয়ানটা কমন নিব, এই কমনটা আমাদের দেখাইতে হয় না, এখানে -3 তোমাদের -2, এখানে 1, এই যে -2। এখন এটা তো হাফে হচ্ছে এই যে হাফ, এখন এই কোণা যদি গুণ করি 3 মাইনাস মাইনাসে প্লাস, 3 দুনা 6 হচ্ছে, তারপর মাইনাস সূত্রে এই মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। তাহলে 8 হচ্ছে 2 দ্বারা ভাগ দিলে কিন্তু এই যে 4 বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো, এখানে 4 বর্গ একক। এখানে কিন্তু কোনো পি নাই, দেখো এখানে যে বিন্দু তিনটা নিয়ে যে আমরা ত্রিভুজ গঠন করলাম, এখানে যে ক্ষেত্রফল আসলো এই ক্ষেত্রফলে কোনো কিন্তু পি নাই, অর্থাৎ এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পি বর্জিত। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, যে এইখানে আমরা লিখতে পারি যে যা, এই যে যা হচ্ছে পি, এই যে বর্জিত। তো এইটা দেখানো হলো, তাহলে এইটাই আমাদের দেখাইতে বলছে, অতএব এটা দেখানো এই যে হলো। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। তা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।